বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বললেন সেটা কার্যত একটা বড়সড় বিস্ফোরণ হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। ভাইপোর বাড়িতে আগুন জ্বলছে এবং তিনি সেই আগুন নেভানোর জন্য ভাইপোকে পরামর্শ দিলেন। যদিও পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী এটা বলে দিলেন যে কোন ভাইপো সেটা আমি বলবো না, কিন্তু ভাইপোর বাড়িতে আগুন জ্বলছে, ভাইপোকে আগুন নেভানোর জন্য তিনি পরামর্শ দিলেন। আমি একটা ছোট্ট শোনাবো, তারপরে মূল পর্বে ব্যাখ্যা করব। আগে একটু ছোট্ট অংশ। আপনাকে আরেকটা কথা বলে শেষ করব। ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি, কোন ভাইপো আমি বলছি না। আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার। শুনলেন? আমি শুধু কৌতূহল বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই আপনাদের ওই অংশটা শোনালাম, তার কারণ কৌতূহল আপনাদের মতো আমারও তৈরি হলো। গতকাল রাত্রির বেলা যখন বিরোধী দলনেতা সাংবাদিকদের দেওয়া প্রশ্নের নিজে থেকে বললেন, কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করেননি, তিনি এই প্রশ্নের উত্তর নিজে থেকে দিলেন যে একটা কথা বলতে চাই, ভাইপো তার বাড়িতে যে আগুন লেগেছে সেই আগুনটা আমার পরামর্শ সে নেবানোর চেষ্টা করুক, আর তার হলে যদি সময় আসে আমি মুখ খুলবো। এইটা কিন্তু পশ্চিমবঙ্গে এই এসআইআর পর্বে, বিশেষ করে নির্বাচনের আগে একটা বড়সড় কিন্তু একটা বিস্ফোরণের একটা জাস্ট উপক্রম আমাদের সামনে হয়ে উঠলো। এবং গোটা পশ্চিমবঙ্গবাসী কি অদ্ভুতভাবে আমি জানি না, বিভিন্ন জায়গায় দেখেছি তারাও এই ব্যাপারে অত্যন্ত অনেকটা তারাও মানে শুনতে আগ্রহ প্রকাশ করে থাকে যে ভাইপো সম্পর্কে কোনো খবর, কিন্তু বিরোধী দলনেতা যেহেতু নাম করেননি তাই আমিও আপনাদের সামনে বলতে পারবো না শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কাকে মিনিং করলেন। এটা আপনাকে গেস করতে হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, এমনিতে পার্সোনাল বা বাড়ির প্রবলেম নিয়ে আমি চিন্তিত নই, আমার চিন্তা করার উচিত নয়, আমি সেই প্রয়োজনও বোধ করি না। তার কারণ হচ্ছে যতক্ষণ না সেটা সামাজিক কোনো প্রবলেমের সৃষ্টি করছে, তা ততক্ষণ না পর্যন্ত কে কার বাড়িতে কি হয়েছে, কার বাড়িতে আগুন লেগেছে সেটা আমার আলোচনা করা কোনো বিষয় নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে বিরোধী দলনেতা এত কাছাকাছ করবেন না যে ফর এক্সাম্পল যে কেউ কারুর বাড়িতে কোনো একটা ছুটকো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, শুভেন্দু অধিকারী সেটাকে নিয়ে হাইলাইট করে দেবেন, এটা আমার মনে হয় না। বা কারুর বাড়িতে কাজের লোক আসেনি, সেই কাজের লোক আসেনি বলে হয়তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাইনে যাও, তোমাকে হাফ মাসের মাইনে কেটে নেব, এর জন্য শুভেন্দু অধিকারী এই বক্তব্য বলেছেন বলে কিন্তু আমার মনে হচ্ছে না। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পেছনে কিন্তু একটা বড়সড় ইঙ্গিত রয়েছে। কিছুটা ইঙ্গিতের মানে কি বলবো আভাস আমরা করতে পারি, কিন্তু যেহেতু তিনি নাম বলেননি, যেহেতু তিনি ঘটনার উল্লেখ করেননি, শুধু বলেছেন সময় আসলে প্রয়োজন পড়লে বলবো, তাই আপনাদের সামনে আমিও বলতে পারবো না কি হয়েছে। আমি আপনাদের সামনে ঠিক এই জায়গায় আরো একবার শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন ওই পুরো অংশটা আপনাদের সামনে শোনাবো, যদিও সংক্ষিপ্ত, কিন্তু তার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান তুলতে পারে। শুনুন। আপনাকে আরেকটা কথা বলে শেষ করব। ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি, কোন ভাইপো আমি বলছি না। আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার। আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা, আই নো এভরিথিং। বাধ্য হব একদিন মুখ খুলে দিতে। কালকে শুনলেন? এমনিতেই চার্জশিটে কোনো এক পরিচিত ব্যক্তির নাম ওঠা নিয়ে বিগত কয়েকদিন ধরে হই হট্টগোল হচ্ছে, বিরোধী দলনেতা এই নিয়ে মুখ খোলেননি, কিন্তু যে ব্যাপারে তিনি ইঙ্গিতটা দিলেন আপনারা এইমাত্র শুনলেন, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম। আমরা গেস করতে পারি অনেক কিছু, কিন্তু দেখুন, গেস করে প্রথমত ভাইপোকে সেটাই বুঝতে পারছি না, তারপরে তার উপরে আবার গেস করা, এটা নিশ্চিতভাবে আমরা করতে চাইবো না। তবে আপনারা যারা গেস করতে চাইবেন তারা গেস করতে পারেন। শুভেন্দু অধিকারী যদি কোনোদিন খোলসা করেন তাহলে বলবো, কিন্তু এটা থেকে এটা বোঝা গেল যে শুভেন্দু অধিকারীর হাতে একটা অস্ত্র অন্তত আছে। সেটা তিনি তখনই ব্যবহার করবেন যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বা তাকে পার্সোনালি অ্যাটাক করে, তৃণমূল কংগ্রেসের এর আগেও তো বিভিন্ন নোংরা খেলা আমরা দেখেছি, সেটা যদি কেউ করতে আসে তাহলে তিনিও একটা অস্ত্র দেখিয়ে রাখলেন যে তার হাতেও একটা অস্ত্র রয়েছে। আপাতত বিষয়টিকে এইভাবেই দেখা যেতে পারে। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে একটা অংশ দেখাবো। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে খেদাতে চাইছে, তার মূলত দুটি মেন কারণ। আপনারা কি এগ্রি হবে, বা দুটো বা তিনটি? একটি হচ্ছে এই হিন্দু বিদ্বেষী তাদের মধ্যে আচরণ, এই যে কোনো পুজোর ওপর যে এইভাবে আক্রমণ, সেই আক্রমণে শুধুমাত্র বিজেপির গলার স্বর পাওয়া যায়,
না সিপিএম এর কোনো গলার স্বর, না কংগ্রেসের গলার স্বর, না তৃণমূলের গলার স্বর। এইটা পশ্চিমবঙ্গের বিপুল জনসাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের বড় আঘাত লেগেছে যে আমাদের দেবদেবীদের নিয়ে এইভাবে কেউ দুর্বল আমরা তো নই, আমরা আইন কেউ হাতে তুলে নিই না অন্যান্য মানুষের মতো, আমরা আইন মেনে চলি, তাই আমাদেরকেও আমাদের উত্তর সবসময় ভোটের বাক্সে পড়ে। তো সেই কারণে একটা বিরাট সম্প্রদায়ের মানে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এটা আঘাত লেগেছিল। দ্বিতীয় হচ্ছে এই যে দুর্নীতি, টাকা চুরি, স্বেচ্ছাচারিতা, এইগুলো তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ সহ্য করতে পারছে না, এর জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। কিন্তু আমি আপনাদের সামনে শোনাবো আবারও, দেখুন জগদ্ধাত্রী পুজোয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা তিনি পোস্ট করেছেন, কেউ কেউ হয়তো দেখেও থাকতে পারেন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় একজন মহামানব, তার নাম হচ্ছে কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস, তার মুখের ভাষাটা একবার শুনুন। বিরোধী দলনেতা তিনি দিয়েছেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন, পুলিশকে কখনো কখনো কন্ট্রোলে আনার জন্য কখনো কখনো হয়তো মুখে লুজ স্টক বেরিয়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি একটা লুজ স্টক পূর্ণার্থীদের যারা সেখানে মা জগদ্ধাত্রীর পুজোর অনুষ্ঠানে এসেছিলেন তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি এই কটূক্তি করা, এটা নিশ্চিতভাবে আমরা নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দিয়েছে যে এটা ভুল ব্যাখ্যা হচ্ছে বলে, পুলিশ তাদের ব্যাখ্যা অবশ্যই দিয়েছে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যেতে পারেন। কি বলেছেন এই আইসি একবার শুনুন কান খুলে। সবার মতো ঘুরবে, একটা আওয়াজ বেরোলেই মারা খেলাবো। চকের পাড়া পাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। বললেই খেলাবো শুনলেন? আমরা কেন বলুন তো যে একটা পালক মানে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন সার্ভেন্ট ছাড়া তিনি কিছু নন, তার মুখ থেকে কেন মানে তিনি যাদের বাকিদের গালাগালি দিচ্ছেন তিনি কি একমাত্র গভর্নমেন্ট সার্ভেন্ট আর বাকিরা যারা আছে তারা কি ভিখারি? আপনার থেকে বেশি যোগ্যতার ওই আপনার সামনে যারা ছিল, হতেই পারে আপনার থেকে অনেক বেশি যোগ্যতার লোকগুলো ওখানে দাঁড়িয়েছিল। আপনি যতদূর পড়াশোনা করেছেন তার থেকে অনেক হয়তো বেশি দূর পড়াশোনা করা ওই লোকগুলো সামনে দাঁড়িয়েছিল, সেখানে মা বোনেরা ছিল, সেখানে মহিলারা ছিল। আপনি কোন আক্কেলে পাবলিক প্লেসে এইভাবে গালিগালাজ করলেন? আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা এইভাবে রয়েছে, তারপরে কেন আপনি এইটা করলেন? তারপরে কেন আপনি ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন না? পাবলিক প্লেসে কন্ট্রোল করার জন্য যেহেতু এটা একেবারে মাথায় রাখতে হবে যে সবার হাতে মোবাইল রয়েছে, তাই আপনার আচরণটাও কিন্তু ঠিক করতে হবে। আপনি নীতি পুলিশের শিক্ষা কি দিচ্ছেন? আপনি আইনত নিশ্চিতভাবে আপনার ব্যবস্থা যেটা নিয়েছেন, আপনি কন্ট্রোল করেছেন, আপনাদের উপর প্রচুর প্রেশার থাকে, সবগুলো অ্যাডমিট করছি, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ভাষা, যেখানে পুরুষ নারী নির্বিশেষে সবাই রয়েছে, সেখানে আপনি ক্রমাগত এই ধরনের গালিগালাজ দিয়ে যাচ্ছেন, এটা কোনোভাবেই আমাদের সমাজে এটা বরদাস্ত নয়। এনিওয়ে, আমি আপনাদের সামনে ঠিক এই জায়গায় একটু সরে এসে বলবো, আপনারা জানেন যে এই যে 12টি রাজ্যে একই সঙ্গে পশ্চিমবঙ্গের মতো করে এসআইআর হচ্ছে, কোথাও দেখবেন না যে পশ্চিমবঙ্গের মতো করে এত হই হট্টগোল চলছে। এই মাত্র কয়েক ঘন্টার পরেই দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, যতটা সম্ভব ভিড় আনার চেষ্টা করবেন। সবাইকে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে আরো বেশি করে ভিড় আনতে হবে, তার কারণ ভয়টা একেবারেই জাঁকিয়ে উঠেছে তাদের কাছে। তো এই ভিড় তিনি টানুক, কিন্তু আপনি দেখেছেন যে এই 12টি রাজ্যের একটি রাজ্যেতেও কোথাও এই এসআইআর এর জন্য কেউ পথে নামছে? কেউ বলছে বেঁধে রাখো, কেউ বলছে ওকে ধরে রাখো, কেউ বলছে আমি করতে দেবো না, কেউ বলছে নির্বাচন কমিশনকে জেলে পড়ো, কেউ বলছে অমিত শাহের বাবার সার্টিফিকেট আনো। আপনি একটা রাজ্যের কোন রাজনৈতিক নেতাকে দেখেছেন? 12টি রাজ্যের মধ্যে কি 12টি রাজ্যে বিজেপি রুলিং স্টেট নাকি? স্ট্যালিনের মতো তামিলনাড়ুতেও সেখানে হচ্ছে, সেখানে পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি না। বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলছেন শুনুন। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে।
শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে, যে সোমবার থেকে। শুনলেন, এই যে মানে হঠাৎ করে শুভেন্দু অধিকারী একটা এক্সাম্পল দিলেন যে কার্বলিক অ্যাসিড, সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ফেললে যেমন একেবারেই, আমি জানি না এটা কতটা মানানসই, কিন্তু এটা তো আমরা দেখতে পারলাম যে এশআইআর ঘোষণার পরেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি ওই মানে সিলেক্টিভ বিষয়ে তিনি মুখ খুলতেন, সিলেক্টিভ বিষয়ে একটা টুইট, একটা কোনো নিজের এলাকা নিয়ে শুধু থাকতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে নিলেন। আমি পথে থাকবো, যেখানেই ডাকবেন চলে যাব। হঠাৎ করে হলো কি করে? এতদিন ধরে তো আলোচনা হতো যে তিনি ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন, গোটা লোকসভা জুড়ে আলোচনা হয়ে গেল ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন না, নিজেকে সংকুচিত করে ফেললেন। এবার ভয় কেন পাচ্ছেন জানেন? ভয় পাচ্ছেন যে এই যে এশআইআর হয়ে যাওয়ার পর যখন বিধানসভা ভিত্তিক ফলগুলো গণনা করা হবে, তখন তিনি মেলাতে পারবেন তো যে 7 লাখ ভোট তার ঝুলিতে গিয়েছিল তৃণমূল, সমস্ত বিধানসভায় যা যা তৃণমূল প্রার্থী ওখানে দাঁড়াবে সবার ভোটগুলো যদি একসঙ্গে কাউন্ট করে নেওয়া হয়, তাহলে 7 লাখের ভোটের হিসাব এবারে দেখাতে পারবে তো এশআইআর প্রক্রিয়ার পর? আর যদি না হয় তাহলে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের শেষ দিন হতে পারে সেটা। যদি দেখা যায় যে সব মিলিয়ে 3 লাখও ভোট হচ্ছে না, তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে আর উত্তর দেওয়ার জায়গা থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জায়গায় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আবারও অনেকটা পজিটিভ। তিনি বলছেন যে আমি নির্বাচন কমিশনের কাছে যাব। কালকে তিনি যাচ্ছেন, মানে আজকে তিনি যাচ্ছেন কাকদ্বীপে, নির্বাচন কমিশনের কাছে তিনি যাবেন। একটি হিন্দুর যেন নাম বাদ না যায় সেটা তিনি বলছেন। তিনি এটাও বলছেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে ভোটের পার্থক্য হচ্ছে 42 লক্ষ ভোট। এশআইআর তিনি বলছেন যে 50%ও যদি সফল হয়, তিনি বলছেন আমরা জানি যে এই তৃণমূল কংগ্রেসের শাসনকালে 100% হয়তো বিহারের মতো করে সফল হওয়া সম্ভব না, 50% সফল হয়েও আমাদের মানে এদেরকে তাড়ানো থেকে কেউ আটকাতে পারবে না। এবং তিনি বলছেন মাত্র 42 লাখ, সেটা 2 দিয়ে ভাগ করলে 22 লাখ, 23 লাখের একটা তিনি হিসাব দিচ্ছিলেন, 21-22 লাখের ডিফারেন্স। তো সেইটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে তাদের কিন্তু এই উদ্বেগ। শুভেন্দু অধিকারীর আরো একটা বক্তব্য, তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে, তাতে তারা তাদের যে ভোট ব্যাংক মানুষকে যে বোঝানো, সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে 2026-এর আগে। মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে, অবৈধ ভোটে ভোট দেয়। 3 জায়গায় নাম আছে, 8 দফায় ভোট হয়। একদিন মালদায় ভোট দেয়, একদিন নদিয়ায় ভোট দেয়, একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয়, একদিন গিয়ে ক্যানিং এ ভোট দেয়। এগুলো বন্ধ হয়ে যাবে, আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম, তাদের নাম কিছুতেই উঠবে না, তাদের কোনো স্কোপ নেই। এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে। এবং লড়াইটা তো খুব সিম্পল, 2,33,00,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 22 লক্ষের ডিফারেন্স, মাত্র 22 লক্ষের ডিফারেন্স, 42 লক্ষের ডিফারেন্স, 22 লক্ষ পেলেই কাজ। আমরা 39, ওরা 46, 3-4 আগে বিজেপিকে আনো ভাই, সব হবে। তা আগে এই কারণেই সব করছে। আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করব। শুনলেন, এইখানে কি হবে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আপনারা একটু খবর নিয়ে দেখবেন, একটু এবিপি আনন্দগুলো দেখবেন। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে পরিচারিকারা তারা উধাও হয়ে যাচ্ছেন। সবথেকে এই মুহূর্তে বড় সংকটে পড়ে গিয়েছে মানে কলকাতা বা বিস্তীর্ণ এলাকার মানুষের বাড়িতে পরিচারিকা পাওয়া যাচ্ছে না। কেন হঠাৎ করে? তার কারণ ওই বাংলাদেশ থেকে বা ওই রোহিঙ্গারা ঢুকে এসে নিজেদের ছোট্ট করে একটা ত্রিপল করে, প্রথমে 4টে খুঁটি পেতে ত্রিপল, তারপরে একটা ভোটার কার্ড, তারপরে একটা আধার কার্ড, এইভাবে শুরু করে কারুর একটা বাড়িতে চাকরি জুটিয়ে সেখান থেকে কিছু ইনকাম করে, আমি সম্মান রেখে বলছি, সমস্ত মানুষ কষ্ট করে জীবনযাপন করেন। কিন্তু এদেরকে মানে কোনো দেশ তো আর এরকম নয় যে আপনাকে একদম সবাইকে আমরা জায়গা দিতে পারি। তাহলে তো আমেরিকাও ভারতীয়দের ওইভাবে বেঁধে পাঠাতো না, পাঠাতো কি? তাহলে তো আমেরিকাও ডিপোর্ট করতো না।
পৃথিবীর সমস্ত দেশে এই ডিপোর্টটা হয়। ভারতবর্ষ তো ধর্মশালা নয় যেখানে ডিপোর্ট হবে না। আর এই খবর পাওয়ার পরে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে ভাই পালাও, হাতে মাত্র আর একটা দিন রয়েছে, তার আগে পালাও। শুনুন। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি। যাই হোক, তারা পালাবেন না তারা থাকবেন। দেখুন, আমার একটা ছোট্ট বক্তব্য বলে আমি শেষ করব। এনুমারেশন ফর্ম তিনি ফিল আপও করতে পারেন। এনুমারেশন ফর্ম গত বিধানসভায় বা লোকসভায় যাদের ভোট ছিল তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু গতবার বিধানসভায় ভোট দিয়েছেন বলেই তিনি জেনুইন প্রার্থী এমন তো নয়। এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন, ফিল আপ করার পর কমিশনে গিয়ে লিঙ্কিং হলো না তার সঙ্গে। 2002-এ তার বাবা বা মা বা তার কারুর লিঙ্ক পেল না, তাহলে সেই ব্যক্তিটিকে শুনানিতে হাজির করাতে হবে, সেই ব্যক্তিটির নামে নোটিশ জারি হবে। এনুমারেশন ফর্ম ভরুক না, সেই ব্যক্তিটির নামে নোটিশ জারি হবে। তারপরে সেই ব্যক্তিটিকে প্রমাণ করতে হবে যে তিনি বা তার বাবারা কোথায় ছিলেন 2002-এ। সেটা প্রমাণ করে যতক্ষণ না নির্বাচন কমিশন স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ তার নাম উঠবে না। কাজেই ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে হয়তো কিছু % রুখতে পারবেন। জানি না এরপরে তাদের দিক থেকেও নতুন কোনো পরিকল্পনা আসলে, সেটা কিন্তু পরে আমরা বিচার করব যে হ্যাঁ এই পার্টটা আমরা দেখিনি, এই ফাঁক দিয়ে কিন্তু তারা গোল দিয়ে চলে গেছে। আপনারা সবাই ধরার চেষ্টা করবেন কিন্তু যে কোন ফাঁক দিয়ে গোল দিয়ে বেরিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, কারণ ওই ফাঁকটা আমাদের আটকাতে হবে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে যারা জিতবে তারা অ্যাকসেপ্টেড, আর যারা চুরি করে জিতবে তাদের আমাদেরকে সরানোর কাজটা সকলকে সমান কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। ভালো থাকবেন, এখনকার মতো এখানে।